where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, মালদা জেলা শিক্ষা দপ্তর এবং মালদা জেলা প্রশাসনের পূর্ণ সহযোগিতায় তোমাদের জন্য এক অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমি মালদা টাউন হাই স্কুলের ভৌতিকজ্ঞানের শিক্ষক সুকুমার সাহা। তোমাদের আজ আমি আলো পড়াবো। আলো 3টে ফেজে তোমাদের পড়ানো হবে। ফার্স্ট ফেজ এবং থার্ড ফেজ টাইম পড়াবো। এবং মনে রাখবে, আলো কিন্তু একটা ভাইটাল চ্যাপ্টার তোমাদের, কারণ এখান থেকে মাধ্যমিকে কিন্তু বেশ কিছুটা অংশ আসে। 2 নম্বর ভাগের কোশ্চেন থাকে, 3 নম্বরের কোশ্চেনও থাকে এবং শর্ট কোশ্চেনও থাকে। মন দিয়ে দেখার চেষ্টা করো, মন দিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে আমি শুরু করছি। তোমরা ক্লাস 7-এ আলোর প্রতিফলনটা পড়েছো, অনেকটাই পড়েছ। তোমাদের সমতল দর্পণে আলোর প্রতিফলনটাই প্রথমেই ছিল। আমাদের ক্লাস 10-এ বক্রতলে আলোর প্রতিফলন আছে, আমি বক্রতলে আলোর প্রতিফলনটা পড়াবো। তা আলোর প্রতিফলন শুরু করবার আগে আলোর প্রতিফলনটা কি সেটা অবশ্যই আমাদের জানতে হবে। তোমরা আগে থেকেই জানো, তাও আমি একবার বলছি যে তোমরা জানো আলো হচ্ছে, আলোর আগে যদি আমি বলে দিই, আলো হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলোর বেগ সেকেন্ডে 1,86,000 মাইল বা 3 লক্ষ কিমি পার সেকেন্ড বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, শূন্য মাধ্যমে কিন্তু। এবার আলোর প্রতিফলনটা কাকে বলে? আলোকরশ্মি যখন কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে সামনে যদি কোনো প্রতিবন্ধক বা বাধার সামনে এসে পড়ে, তাহলে সেই তল থেকে আলোকরশ্মির কিছুটা অংশ দিক পরিবর্তন করে পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। যেমন এই বোর্ডটার উপর আলো পড়ছে, এই স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে বোর্ডের এই অংশ থেকে বা এই অংশ থেকে বা সমগ্র অংশ থেকে এই তল থেকে আলোটা তোমার দিক পরিবর্তন করে আগের মাধ্যমে ফিরে আসছে। এইটাই হচ্ছে প্রতিফলন। এবং এই প্রতিফলন হচ্ছে বলে এই বোর্ডটাকে আমরা দেখতে পাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছি, বা এই ঘরের যে অংশগুলোকে দেখতে পাচ্ছ সেই অংশের উপর আলো আপতিত হওয়ার পর সেই আলোর প্রতিফলন হচ্ছে। ঠিক আছে? তাহলে প্রতিফলনটা আমরা বুঝলাম। আমি সমতল দর্পণে আলোর প্রতিফলনটা একটু বলবো, তোমরা আগেই করেছো। এই হচ্ছে তোমার একটা সমতল দর্পণ, এটা প্রলেপ দেওয়া আছে, উপরে তলটা হচ্ছে মসৃণ চকচকে। তাহলে এর উপর যখন আলো আপতিত হলো, সেই আলোর কি হলো, কিছুটা অংশ দিক পরিবর্তন করে এই যে প্রতিফলিত হলো। তাহলে এখানে এও হচ্ছে আপতিত রশ্মি, ও বি হচ্ছে প্রতিফলিত রশ্মি। ঠিক আছে? ও এন হচ্ছে অভিলম্ব, এটা আপাতন কোণ আই, এটা প্রতিফলন কোণ আর। যদি তোমরা জানো আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। যদি এই দর্পণটা না থাকতো তাহলে কী হতো? তা আলোকরশ্মি সোজা সরলরেখা বরাবর বেরিয়ে যেত, কারণ আলো তোমরা জানো সরলরেখা বরাবর অগ্রসর হয়, তাই তো? আলো সরলরেখা বরাবর অগ্রসর হয়। তাহলে এই কোণটাকে বলছি আমরা বিচ্যুতি কোণ। কী কোণ বলছি? বিচ্যুতি কোণ, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। বিচ্যুতি কোণে ডেল দিয়ে সূচিত করছি। এই বিচ্যুতি কোণের মানটা কত হবে? এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, তখন আই আর আর সমান। তাহলে বিচ্যুতি কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 2i। মনে রাখবে এটা। ঠিক আছে? এবার আমি বক্রতলে আলোর প্রতিফলনটা শুরু করছি।
বক্রতলে আলোর প্রতিফলন। হ্যাঁ, বক্রতলটা কি? তাহলে কোনো গোলীয় দর্পণ মানে কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয়, কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয়, তখন তাকে বলছি, সেই গোলকের অংশটাকে বলছি গোলীয় দর্পণ। তাহলে কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয়, তখন সেই গোলকের অংশটিকে আমরা গোলীয় দর্পণ বলছি। গোলীয় দর্পণ হচ্ছে আমাদের দুই প্রকার। গোলীয় দর্পণ আমরা এটাকে ভাগ করছি অবতল দর্পণ, কনকেভ মিরর, আর হচ্ছে উত্তল দর্পণ, কনভেক্স মিরর। অবতল দর্পণ কাকে বলে? কোনো গোলীয় দর্পণের যদি ভিতরের দিকটা মসৃণ ও চকচকে হয়, কোনো গোলীয় দর্পণের ভিতরের দিকটা যদি মসৃণ ও চকচকে হয়, কিন্তু বাইরের দিকটা কী হবে? অস্বচ্ছ হবে বা প্রলেপ দেওয়া থাকবে, তখন সেটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণটা কি? উত্তল দর্পণ হচ্ছে কোনো গোলীয় দর্পণের বাইরের দিকটা যদি মসৃণ ও চকচকে হয়, কিন্তু ভিতরের দিকটা হবে অস্বচ্ছ বা ভিতর দিকে তোমার প্রলেপ দেওয়া থাকে, অস্বচ্ছ হবে। তাহলে বাইরের দিকটা হচ্ছে মসৃণ ও চকচকে, তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। উত্তল দর্পণ, অবতল দর্পণ তোমরা হয়তো অনেকেই দেখেছো, বা আমরা খুব ন্যাচারাল হইতেই বাড়িতে যে স্টিলের চামচ থাকে, সে স্টিলের চামচ দেখবে চকচকে, নতুন চামচ হলে খুব ভালো হয়। তো স্টিলের চামচের উপরের অংশটা, যেটা দিকটা হচ্ছে উপরেরটা, সেটা হচ্ছে উত্তল ভাগ। তার সামনে যদি তুমি তোমার মুখটাকে রাখো, দেখবে মুখটাকে তোমার ছোট দেখাচ্ছে এবং সোজাসুজি দেখাচ্ছে, অসৎ প্রতিম্ব অ্যাকচুয়ালি হবে। আমরা প্রতিম্ব পরে আলোচনা করছি। এবার উল্টে দিলা, যেখানে আমরা জল বা কোনো ওষুধ কিছু খাচ্ছি, চামচের যে অংশটা সেটা হচ্ছে অবতল পাট। সেটা যদি খুব কাছে আনো চামচটাকে, তাহলে অবতল অংশের আমাদের একটা প্রতিম্ব তৈরি হবে, যেবার সেটা সোজা হচ্ছে। এবার এই চামচটাকে তুমি দূরে নিয়ে যাও, অবতল পাটটাকে, দেখবে তোমার প্রতিম্বটা উল্টো হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা চামচকে উত্তল এবং অবতল দর্পণ হিসেবেও ব্যবহার করতে পারি। ঠিক আছে? এবার হচ্ছে দর্পণের ক্ষেত্রে মধ্যবিন্দু। তাহলে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ আমরা বুঝলাম। মেরুটা কি? আমি একটা অবতল দর্পণ আঁকলাম, মেরু। কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। এটা হচ্ছে মেরু, ওদের সূচিত করলাম, ইন্ডিকেট করলাম। তাহলে কি বললাম? কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে। এবার আমাদের কি আছে? বক্রতা কেন্দ্র। কোনো গোলীয় দর্পণ একটা কি হচ্ছে? একটা গোলকের অংশ। কোনো গোলীয় দর্পণ হচ্ছে একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। ঠিক আছে? এবার হচ্ছে প্রধান অক্ষ। বক্রতা কেন্দ্রকে আমরা সিধে সূচিত করি। প্রধান অক্ষ, বক্রতা কেন্দ্র এবং মেরু, বক্রতা কেন্দ্র ও মেরু সংযোগকারী সহলেখাকে বলা হচ্ছে, বক্রতা কেন্দ্র এবং মেরু সংযোগকারী সহলেখাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। ঠিক আছে? বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কি? মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্বকে বক্রতা ব্যাসার্ধ বলা হচ্ছে, বা কোনো গোলীয় দর্পণের ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে? এবার তোমাদের চলে আসো উন্মেষ। কোনো গোলীয় দর্পণের প্রান্তবিন্দু দুটোকে যুক্ত করলাম আমি, এই যে এই দুটো প্রান্ত M1 M2, এই যে সলেখাটা পাচ্ছি এইটা হচ্ছে উন্মেষ। M1 M2টা হচ্ছে উন্মেষ। ঠিক আছে? উন্মেষটা বড় হতে পারে, ছোট হতে পারে। আমি এটাকে এই করে দিলাম, যখন দেখো উন্মেষটা অনেক কমে গেল, এটা হচ্ছে উন্মেষ। তার দুটো প্রান্তবিন্দুকে যুক্ত করে আমরা যে সলেখাটা পাচ্ছি সেটা হচ্ছে উন্মেষ। ঠিক আছে? এবার চলে আসছে তোমাদের সূত্রটা। যদিও তোমরা প্রতিফলনের সূত্র আগেও করেছো। প্রতিফলনের সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অবিলম্ব
সর্বদাই একই সমতলে থাকে। মানে এই বোর্ড থেকেই, এই বোর্ডের উপর আলো আপতিত হচ্ছে, এই বোর্ড থেকেই আলো প্রতিফলিত হচ্ছে, তো মানে একই তল থেকে কিন্তু ঘটনাটা ঘটছে। সেই জন্য বলা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত বিলম্ব সর্বদাই একই সমতলে থাকে। 2 নম্বর হচ্ছে আপাতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদাই সমান হবে, তোমরা আগেও করেছো এটা। এবার হচ্ছে ফোকাস, এটা নতুন জিনিস তোমাদের কাছে, ফোকাস। আমাদের অবশ্যই এটাকে বলছি মুখ্য ফোকাস। তার আগে তোমরা অভিসারী রশ্মি, অপসারী রশ্মি ও সমান্তর রশ্মি সম্বন্ধে তোমাদের ধারণা আছে, তাও আমাকে বলে দিচ্ছি। অভিসারী রশ্মি মানে যখন কোনো আলোক রশ্মি একটা বিন্দুতে এসে মিলিত হয়, আলোক রশ্মির ক্ষেত্রে কিন্তু অ্যারো সাইন মাস্ট, তীর চিহ্নটা। আলোক রশ্মি যখন কোনো নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয় তখন সেটা হচ্ছে অভিসারী রশ্মি। তাহলে দেখা এখানে ও বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এটা অভিসারী রশ্মি। আলোক রশ্মি যখন কোনো একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে অপসারী আলোক রশ্মি, ঠিক আছে। আর এইটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি, এটা কখনো কোথাও মিলিত হয় না, এগুলো হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি। মুখ্য ফোকাসটা আমি এবার বলছি তোমাদের। কাকে বলা হচ্ছে? আমি একটা অবতল দর্পণের ছবি আঁকছি, উত্তল দর্পণের ক্ষেত্রেও বলবো। প্রলেপ দেওয়া আছে, এটা হচ্ছে ভিতরের দিকটা হচ্ছে প্রতিফলক তল, সেটা মসৃণ ও চকচকে হয়। এটা হচ্ছে প্রধান অক্ষ, তোমরা আগে বলেছি আমি, এটা হচ্ছে মেরু, তাই তো। প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মিগুচ্ছ যখন কোনো অবতল দর্পণের উপরে এসে আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মিগুচ্ছ যখন কোনো অবতল দর্পণের উপরে এসে আপতিত হয় তখন সে আলোকরশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হয়। এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় অবতল দর্পণের মুখ্য ফোকাস। আমি আবার বলছি, প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মিগুচ্ছ যখন কোনো অবতল দর্পণের উপর এসে আপতিত হয়, প্রতিফলনের পর তারা প্রধান অক্ষের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হয়। এই নির্দিষ্ট বিন্দুটিকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলা হয়। ক্লিয়ার? ফোকাস দূরত্ব কাকে বলে? ফোকাস দূরত্ব হচ্ছে মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বলে। তোমাদের মাধ্যমিকেও থাকে যে ফোকাস দৈর্ঘ্য কাকে বলে। তো ফোকাস যদি এইটা ফোকাসটা বলার পরে যে ফোকাস দূরত্বটা বলো তা ভালো হয়, এবং ছবি সহ বুঝিয়ে দিলে আরও ভালো হয়, ঠিক আছে। তাহলে কিন্তু এটা অভিসারী দেখো হয়ে গেছে, কারণ একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আমরা এটা আঁকি, আমি একই রকম চিত্রটা করছি। আচ্ছা, চিত্রটাকে উল্টে দিই, তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে উত্তল দিক, বাইরের দিকটা মসৃণ ও চকচকে, ভিতরের দিকটা হচ্ছে প্রলেপ দেওয়া থাকছে, অস্বচ্ছ অবশ্যই। এটা মেরু, কারণ এটা হচ্ছে প্রধান অক্ষ, তাই তো। মেরুর মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে যে সরলরেখাটা। এবার এখানেও তাই, প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মিগুচ্ছ যখন কোনো উত্তল দর্পণের উপর এসে আপতিত হয় তখন তারা কিন্তু অবতল দর্পণের মতো কোনো নির্দিষ্ট বিন্দুতে মিলিত না হয়ে মনে হবে প্রধান অক্ষের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলোকরশ্মি নির্গত হচ্ছে বলে মনে হয়, বা অপস্থিত হচ্ছে বলে মনে হয়। প্রধান অক্ষের উপর অবস্থিত ওই বিন্দুটিকে বলা হয় উত্তল দর্পণের মুখ্য ফোকাস। তো এই মুখ্য ফোকাসটাকে আগে তোমরা আঁকার ক্ষেত্রে অবশ্যই পেন্সিল, মানে রুল, স্কেল, রবার এগুলো সামনে রাখবে। ফোকাসটাকে তোমরা আগে চিহ্নিত করে নেবে আঁকার ক্ষেত্রে, না তো তোমাদের মিলবে না। এটাকে ডট ডট করে লাইন করে আগে করে দাও, মিলিয়ে দাও, ডট ডট লাইন। এটা ডট ডট লাইন করে আগে মিলিয়ে দাও, তাহলে আঁকাটা তোমাদের সুবিধা হবে। তাহলে এই লাইনটাকে বাড়িয়ে দাও,
এই হলো, এই লাইনটাকেও তোমরা বাড়িয়ে দাও। তাহলে কি হচ্ছে ঘটনাটা দেখো ভালো মতো, যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ এসে পড়লো, পড়ার পরে তাহলে কী হলো, তাহলে দেখো অপসারী আলোকরশ্মিগুচ্ছ পরিণত হলো, অপসারী ছড়িয়ে গেল। তাহলে আমরা যদি এখানে চোখ রাখি বা এখানে চোখ রাখি, তাহলে মনে হবে প্রধান অক্ষের উপর অবস্থিত এই বিন্দু থেকে আলোকরশ্মি নির্গত হচ্ছে বা অপস্থিত হচ্ছে বলে মনে হবে। এই বিন্দুটিকে বলা হয় উত্তল দর্পণের মুখ্য ফোকাস। ফোকাস দৈর্ঘ্য এখানে কাকে বলছে, মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বলে। ক্লিয়ার? তাহলে আমরা ফোকাস কাকে বলে বললাম, এবং ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব কাকে বলে। এবার অবতল দর্পণে সামনে বা উত্তল দর্পণের সামনে কোনো বস্তু রাখলে বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য অবতল দর্পণে এবং উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে প্রতিবিম্বটা তাহলে কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। প্রতিবিম্ব, ইমেজ, প্রতিবিম্ব কাকে বলছে, কোনো বিন্দু উৎস থেকে নির্গত আলোকরশ্মিগুচ্ছ নির্গত হওয়ার পরে হয় তারা প্রতিফলন বা প্রতিসরণের পর যখন তারা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হয় বা কোনো বিন্দু থেকে আলোকরশ্মি নির্গত হচ্ছে বা অপস্থিত হচ্ছে বলে মনে হয়, তখন সেই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। তাহলে আমি আবার বলছি, কোনো বিন্দু উৎস থেকে নির্গত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যখন কোনো নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হয় বা কোনো বিন্দু থেকে আলোকরশ্মি নির্গত হচ্ছে বা অপস্থিত হচ্ছে বলে মনে হয়, তখন সেই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। তাই তো? এই প্রতিবিম্বকে আমরা দুভাগে ভাগ করছি। এই প্রতিবিম্বের সংজ্ঞা থেকেই কিন্তু আমরা সদ্বিম্ব এবং অসদ্বিম্বের সংজ্ঞাটা দিতে পারবো। সদ্বিম্ব রিয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ অসদ্বিম্ব। তাহলে আমি কি বললাম, প্রতিবিম্ব সংজ্ঞা থেকে ভাগ করো, কোনো বিন্দু উৎস থেকে নির্গত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যখন কোনো নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হয় তখন সেই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দু সদ্বিম্ব বলে। ক্লিয়ার? আবার দ্বিতীয় ভাগে আছে কি, কোনো বিন্দু উৎস থেকে নির্গত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যখন কোনো নির্দিষ্ট বিন্দুতে মিলিত না হয়ে মনে হবে কোনো একটা বিন্দু থেকে আলোকরশ্মি নির্গত হচ্ছে বা অপস্থিত হচ্ছে বলে মনে হবে বা মনে হয়, তখন সেই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অসদ্বিম্ব বলে। আমি একটা যে ছবি আঁকি তাহলে আরও ক্লিয়ার হবে তোমাদের, ছবিগুলো আঁকলে তোমাদের ক্লিয়ার হবে। তো যাক, আমি ছবি যখন আঁকবো তখন সদ্বিম্ব অসদ্বিম্ব ব্যাপারটা আমি আরেকবার বলে দেবো না তোমাদের। তো সদ্বিম্ব অসদ্বিম্ব পার্থক্যটা দেয় তোমাদের। তাহলে প্রথমে পার্থক্য দেওয়ার সময় মনে রাখবে ডেফিনেশন, অর্থাৎ সংজ্ঞাটা দেবে, যে সংজ্ঞাটা আমি বললাম। 2 নম্বর পার্থক্য কি, সদ্বিম্বকে প্রথমে হচ্ছে সংজ্ঞা 2 হচ্ছে সদ্বিম্বকে চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। তাহলে পর্দায় যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা হচ্ছে সদ্বিম্ব। অসদ্বিম্বকে অবশ্যই চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সদ্বিম্ব বস্তুর সাপেক্ষে উল্টো হয় বা অবশিষ্ট হয়। সদ্বিম্ব বস্তুর সাপেক্ষে উল্টো বা অবশিষ্ট হয়। অসদ্বিম্ব বস্তুর সাপেক্ষে সমশিষ্ট বা সোজা হয়। তাহলে আমরা বুঝলাম সদ্বিম্ব অসদ্বিম্ব কাকে বলে এবং সদ্বিম্ব এবং অসদ্বিম্বের মধ্যে পার্থক্য। ক্লিয়ার? তাহলে আমাদের বিভিন্ন ধরনের প্রতিবিম্বগুলো তৈরি হবে, সেই প্রতিবিম্বগুলো তোমরা আঁকতেও দেয় তোমাদের, এই আঁকাগুলো প্র্যাকটিস করবে, আমি দেখে দিচ্ছি অবশ্যই, এবং সংজ্ঞাটাও আমি এর মাঝখানে আমি বলে দেবো। আরেকবার বলে দেবো তোমাদের। অবতল দর্পণের ক্ষেত্রে কীভাবে প্রতিবিম্ব গঠিত হয়। অনেক ছবি আছে, তোমরা
আঁকার জন্য রুল কম্পাস, রুল, স্কেল অবশ্যই রাবার রাখবে, তাহলে আঁকাগুলো হবে। আঁকাগুলো দেয় মাধ্যমিকে। এটা হচ্ছে প্রধান অক্ষ, মেরু সংযোগকারী সরলরেখা, ঠিক আছে। এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আমি প্রমাণ করব যে ওসিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ওএফ হচ্ছে ফোকাস দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়, প্রমাণ করছি আমি। তার আগে আমি একটা ছবি বলে দিই যে আমি কি করলাম, অসীম মানে বহু দূরে অবস্থিত, অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে আমি একটা বস্তুকে প্লেস করলাম, পিকিউ একটা বস্তুকে রাখলাম, ঠিক আছে। এই পিকিউ বস্তু থেকে উপরের পোর্শন থেকে ছবিটা বোঝার চেষ্টা, সব ছবি একই রকমভাবে আঁকতে হবে। পিকিউ বস্তু থেকে নির্গত আলোকরশ্মি পিআর ধরলাম, প্রধান অক্ষের সমান্তরাল, কিউআর। তাহলে পিকিউ বস্তুর কিউ অংশ থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি পড়ল আর বিন্দুতে, দর্পণের M1 M2 হচ্ছে দর্পণটা। তোমরা ফোকাসের সংজ্ঞাটা জানো যে প্রধান অক্ষের সমান্তরাল যখন কোনো আলোকরশ্মি কোনো দর্পণের উপরে এসে পড়ে, প্রতিফলনের পর সেটা কী হবে, ফোকাস এফ এর মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। আর একটা আলোকরশ্মি কী হবে, তোমার কি হবে, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। কার মধ্যে যাবে, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে। তাহলে আরেকটা আলোকরশ্মিকে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করা। মনে রাখবে যে সকল আলোকরশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করে তারা যখন দর্পণ উপরে এসে পড়ে, দর্পণ উপর লম্বভাবে পড়ে, তো লম্বভাবে পড়লে তাহলে আবার সেটা কী হবে, রিটেস দ্য সেম পাথ, আগের পথেই ফিরে যাবে। তাহলে এখানে দুটো আলোকরশ্মি কী হলো, পি ড্যাশ বিন্দু থেকে মিলিত হলো, তাই তো, পি ড্যাশ বিন্দু থেকে মিলিত হলো। এখানে এই পি ড্যাশ থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব টানা হলো, পি ড্যাশ কিউ ড্যাশ। এই পি ড্যাশ কিউ ড্যাশ হচ্ছে পিকিউ বস্তুর সদ্বিম্ব। তাহলে সদ্বিম্বের সংজ্ঞাটার ক্ষেত্রে আমি কী বলেছিলাম, দেখো, কোনো বিন্দুস্ব থেকে নির্গত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর, তাহলে এখানে কী হচ্ছে, প্রতিফলন বা প্রতিসরণের পর যখন কোনো নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়, এখানে নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, ঠিক আছে, তখন সেই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে। এবং আরেকটা বলেছিলাম, সদ্বিম্ব বস্তুর সাপেক্ষে উল্টো হয়। দেখো, এইটা প্রধান অক্ষের উপর বস্তুটা ছিল, এটা প্রধান অক্ষের নিচে তৈরি হয়েছে, ক্লিয়ার। তাহলে এই পি ড্যাশ কিউ ড্যাশটা হচ্ছে পিকিউ বস্তুর কি সদ্বিম্ব, পি ড্যাশ কিউ ড্যাশ হলো পিকিউ বস্তুর সদ্বিম্ব, ক্লিয়ার। তাহলে সদ্বিম্ব। এবার আমি একটা অসদ্বিম্ব আঁকছি। বস্তু ডিফারেন্ট অবস্থানে কিন্তু আমাদের ছবিগুলোকে প্র্যাকটিস করতে হবে। আমি অবতল দর্পণের ক্ষেত্রে খুব কমন ছবি, এটা প্রধান অক্ষ, মেরু সংযোগকারী সরলরেখা, বুঝতেই পারছো। এটা হচ্ছে ফোকাস, বক্রতা কেন্দ্র। মেরু আর ফোকাসের মধ্যে আমি একটা বস্তুকে প্লেস করলাম, কি হচ্ছে দেখবে, পিকিউ। এই একটা আলোকরশ্মি পড়লো কিউআর, প্রধান অক্ষের সমান্তরাল, দেখতেই পাচ্ছ, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিটা পড়লো। প্রতিফলনের পর কী হবে, সেটি ফোকাস এফ এর মধ্যে দিয়ে যাবে। তোমাদের স্কেল থাকলে ভালো হবে, স্কেল দিয়ে করবে। ফোকাস এফ এর মধ্যে দিয়ে গেল, তাই তো। আর একটা আলোকরশ্মি কী হবে, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। আমার আঁকাটা একটু কঠিন হবে, স্কেল নেই যেহেতু, খেয়াল করো। আর বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যে আলোকরশ্মিটা যায় সেটা এখন দর্পণ উপরে এসে পড়ে, লম্বভাবে পড়ে, আমি আগেও বলেছি তোমাদের। তাহলে যে পথে গেল আবার সেই পথেই ফিরে আসলো। এই দুটো আলোকরশ্মি কখনো মিলিত হবে মনে হচ্ছে না, মিলিত হবে না। এবার এদেরকে আমি পিছন দিকে বাড়িয়ে দিলাম,
স্কেল থাকলে খুবই ভালো হবে, ছবি সুন্দর আসবে। তাহলে মনে হচ্ছে পি ড্যাশ বিন্দু থেকে মিলিত হয়েছে, অ্যাকচুয়ালি মিলিত হয়নি, মনে হচ্ছে পি ড্যাশ বিন্দু থেকে মিলিত হয়েছে, তাই তো? তাহলে এই পি ড্যাশ থেকে প্রধান অক্ষের উপর আমি একটা লম্ব টানলাম, পি ড্যাশ কিউ ড্যাশ। এই পি ড্যাশ কিউ ড্যাশ হলো পিকিউ বস্তুর অসৎ বিন্দু। তাহলে অসৎ বিন্দুর সংজ্ঞাটা আমি কি বলেছিলাম? কোনো বিন্দু উৎস থেকে নির্গত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যখন কোনো নির্দিষ্ট বিন্দুতে মিলিত না হয়ে কোনো বিন্দু থেকে আলোকরশ্মি নির্গত হচ্ছে বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অসৎ বিম্ব বলে। এবং অসৎ বিম্ব আরেকটা বলেছিলাম পয়েন্ট, অসৎ বিম্ব বস্তুর সাপেক্ষে সমশীর্ষ বা সোজা হয়। দেখো অসৎ বিম্ব বস্তুর সাপেক্ষে সমশীর্ষ বা সোজা হয়েছে, অর্থাৎ অক্ষের উপরে বস্তু আছে, অক্ষের উপরে প্রতিমাটা তৈরি হয়েছে। ক্লিয়ার তাহলে তোমাদের? এবার বস্তু বিভিন্ন অবস্থানের জন্য কিন্তু তোমার প্রতিবিম্ব বিভিন্ন হবে, সেই ছবিগুলো করতে হবে। হ্যাঁ, অসীমে যদি বস্তু থাকে, শর্ট কোশ্চেন দেয় তোমাদের বা এমনিও কোশ্চেন দেয়, অসীমে মনে করো সূর্য বা চাঁদ থেকে কোনো আলো আসছে, সেটা যখন দর্পণ উপরে এসে পড়ছে অসীম দূরত্বে, তখন তার প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে, মাথায় রাখবে। সূর্য বা অসীম দূরত্ব থেকে নির্গত আলোকরশ্মি যখন কোনো দর্পণ উপরে এসে পড়ছে, তখন তার প্রতিবিম্ব তৈরি হবে ফোকাস বা ফোকাস তলে। ও ফোকাস তলটা একবার বলে দিই আমি। ফোকাস তল হচ্ছে এই যদি ফোকাস হয়, ফোকাসের প্রধান অক্ষের সঙ্গে লম্বালম্বিভাবে, হ্যাঁ, ফোকাসের মধ্যে দিয়ে একটা তল আমি কল্পনা করলাম, সেই তলটাকে বলছি আমরা ফোকাস তল, প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে, হ্যাঁ, এবং ফোকাসের মধ্যে দিয়ে অঙ্কিত একটা কাল্পনিক তল, সেটা হচ্ছে ফোকাস তল। প্রধান অক্ষের জানা উচিত তোমাদের, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি অসীম দূরত্ব থেকে যখন কোনো আলোকরশ্মি আসছে, প্রধান অক্ষে যখন সমান্তরাল এসে পড়ছে, তখন তারা ফোকাসে এসে মিলিত হবে। কিন্তু প্রধান অক্ষের সঙ্গে যদি কোণ করে এসে পড়ে, বলে দেওয়া উচিত এটা, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে যদি কোণ করে এসে পড়ে কিন্তু তার নিজেরা সমান্তরাল, তখন সেই আলোকরশ্মি প্রতিফলনের পর ফোকাস তলে এসে মিলিত হবে, মনে রাখবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে অসীম দূরত্ব থেকে নির্গত আলোকরশ্মি যখন কোনো অবতল দর্পণ বা অবতল দর্পণ উপরে এসে পড়ছে, মনে করে রাখবে, তখন তারা কোথায় এসে মিলিত হচ্ছে? ফোকাস বা ফোকাস তলে, মাথায় রাখতে হবে। বক্রতা কেন্দ্রের বাইরে যদি কোনো বস্তু থাকে, সেই ইমেজটা আমি দেখিয়েছি, সেখানেও সদ্বিম্ব গঠিত হচ্ছে। বক্রতা কেন্দ্রের উপরে যদি থাকে বস্তু, তখনও সেখানে সদ্বিম্ব গঠিত হবে। ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে যে বস্তু থাকে, সেখানেও সদ্বিম্ব গঠিত হবে। সব কিন্তু আমি অবতল দর্পণের ক্ষেত্রে বলছি। ফোকাসের উপর যে বস্তু থাকে, তখনও তোমার তার প্রতিবিম্ব গঠিত হবে, সেটা হবে সৎ। কিন্তু ফোকাসের উপর যে বস্তু থাকে, তখন তার প্রতিবিম্ব কিন্তু গঠিত হবে অসীমে। কিন্তু কতটা মাইন্ডে রাখবে তোমরা, অসীমে যদি বস্তু থাকে তাহলে তার প্রতিবিম্ব গঠিত হচ্ছে ফোকাস বা ফোকাস তলে, আর ফোকাসে যদি বস্তু থাকে তার উল্টো, ফোকাসে যদি বস্তু থাকে তাহলে তার প্রতিবিম্ব তৈরি হবে অসীমে। তাহলে আমাদের ফোকাস পর্যন্ত, আমাদের অসীম থেকে শুরু করে ফোকাস পর্যন্ত বিভিন্ন অবস্থানে অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমরা বস্তু রাখি, তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে সদ্বিম্ব গঠিত হচ্ছে। যখন মনে রাখবে ফোকাসে যখন বস্তু থাকছে, তখন সেই প্রতিবিম্বটা বিবর্ধিত হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে আমাদের সদ্বিম্বটা। আর বক্রতা কেন্দ্রের উপর যখন বস্তু থাকছে, তখন সেই বস্তুর আকারে সমান প্রতিবিম্বটা আমাদের গঠিত হচ্ছে। ক্লিয়ার? আর যদি মেরু আর ফোকাসের মধ্যে যে বস্তু থাকে, মেরু ও ফোকাসের মধ্যে যে বস্তু থাকে, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র অসদ্বিম্ব গঠিত হবে, মাথায় রাখবে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে সর্বদাই কি হয়? সদ্বিম্ব গঠিত হয় একটা মাত্র ক্ষেত্রেই, অর্থাৎ যখন বস্তু মেরু আর ফোকাসের মধ্যে চলে আসছে, তখনই কেবলমাত্র অসদ্বিম্ব গঠিত হচ্ছে, এবং সেই প্রতিবিম্ব কিন্তু বস্তুর চেয়ে আকারে বড় হচ্ছে, তাই না? বস্তুর চেয়ে আকারে বড় হচ্ছে। এই বিবর্ধন ব্যাপারটা তোমরা মনে রাখবে। বিবর্ধন দেয় তোমাদের, অঙ্ক থাকে, বিবর্ধন দেয় এম সমান ভি বাই ইউ বা আই বাই ও, ভি বাই ইউ বা আই বাই ও। ভিটা কি? ভিটা হচ্ছে মেরু থেকে
প্রতিবিম্ব দূরত্ব মানে ও কিউ ড্যাশ। ইউটা কি? মেরু থেকে বস্তু দূরত্ব মানে ওপি। এই ভি বাই ইউ এই অনুপাতকে বলছি আমরা বিবর্ধন বা আই বাই ও। আই হচ্ছে ইমেজ, ও হচ্ছে অবজেক্ট। আই বাই ও মানে কি? প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। দেখা যাচ্ছে যে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের চেয়ে বড় হচ্ছে বা প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্যের চেয়ে বড় হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু বিবর্ধনের মান একের চেয়ে বেশি হবে। মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই ছবিগুলো। আর উত্তল দর্পণের ক্ষেত্রে সর্বদাই অসৎবিম্ব গঠিত হবে, কখনোই আমাদের সৎবিম্ব কিন্তু গঠিত হবে না। অবতল দর্পণের ক্ষেত্রে তাহলে আমরা জানলাম ফোকাসের বাইরে প্রত্যেকটি অবস্থানের জন্য, ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য সৎবিম্ব গঠিত হচ্ছে। যখন বস্তুটা মেরু আর ফোকাসের মধ্যে চলে আসছে তখনই কেবলমাত্র অসৎবিম্ব গঠিত হচ্ছে এবং সেই অসৎবিম্ব বস্তুর চেয়ে আকারে বড় হচ্ছে, অর্থাৎ বিবর্ধনের মান একের চেয়ে বড় হচ্ছে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে সর্বদাই কিন্তু আমাদের সৎবিম্ব গঠিত হবে, অসৎবিম্ব গঠিত হবে উত্তল দর্পণের ক্ষেত্রে। আমি একটা ছবি দেখিয়ে দিই। এটা এফ, এটা সি, এটা এফ, এটা সি। আমি এখানে বস্তু রাখলাম, স্কেল ছাড়া আঁকা একটু কঠিন হবে। তাহলে উত্তল দর্পণের উপর যখন কোনো আলোকরশ্মি এসে পড়ে প্রধান অক্ষের সমান্তরাল, সেটা অপসারী রশ্মিগুচ্ছ পরিণত হচ্ছে। তাহলে আমি বলেছিলাম আগে থেকেই এই ফোকাসটাকে তোমরা আগে ডট ডট লাইন করে এই রশ্মি থেকে এই পয়েন্ট থেকে ডট ডট লাইন করে চিন্তা করো পি কিউ এটা আর। তাহলে এই রশ্মিটাকে আমি এবার এটাকে বাড়িয়ে দিলাম, আঁকার নিয়ম আছে কিন্তু। হ্যাঁ, আমার একটু বেড়ে গেল, এইটা আর এস মনে করো। আর যেটা দর্পণের উপর লম্বভাবে পড়ছে সেটা বক্রতা কেন্দ্রে মনে আঁকার নিয়ম আছে। এই ডট ডট লাইন করে এটা বাড়িয়ে দিলাম। তাহলে আলোকরশ্মি মিলিত হচ্ছে কি? কারণ এখানে আলোকরশ্মি যেতেই পারছে না, কারণ এখানে প্রলেপ দেওয়া আছে। তাহলে মনে হবে পি ড্যাশ বিন্দু থেকে মিলিত হয়েছে। পি ড্যাশ কিউ ড্যাশ এখান থেকে লম্ব টানলাম, পি ড্যাশ কিউ ড্যাশ হলো পি কিউ বস্তুর অসৎবিম্ব এবং এই অসৎবিম্বর আকার সর্বদা বস্তুর চেয়ে আকারে ক্ষুদ্র হবে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে একটা মনে রাখবে, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব সর্বদা অসৎ হবে এবং প্রতিবিম্বের আকার সর্বদাই বস্তুর চেয়ে ক্ষুদ্র হবে। ঠিক আছে, এবার চলে আসছি খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ তোমাদের। আর সমান 2f, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সমান 2f প্রমাণ, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। খুব মন দিয়ে দেখবে এটা। এটা একটা অবতল দর্পণ, বারের দিকটা প্রলেপ দেওয়া আছে। এটা মেরু, তাই তো? এটা প্রধান অক্ষ, মেরু প্রধান অক্ষ এটা। এবার হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মি অবতল দর্পণের উপরে এসে পড়ল, এটা ফোকাসকে চিহ্নিত করে নাও, এটা সি বক্রতা কেন্দ্র। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল যখন কোনো আলোকরশ্মি এসে পড়ল, প্রতিফলনের পর সেটি ফোকাস এফ এর মধ্যে দিয়ে যাবে। তোমরা ফোকাসের সংজ্ঞা জানো, ক্লিয়ার? তাহলে পিকিউ একটি আলোকরশ্মি M1 M2 অবতল দর্পণের উপর এসে আপতিত হলো। কোথায় আপতিত হলো? কিউ বিন্দুতে। তাহলে পিকিউ একটি আলোকরশ্মি অবতল দর্পণের উপর কিউ বিন্দুতে আপতিত হলো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে। প্রতিফলনের পর কিউ বিন্দু থেকে প্রতিফলনের পর সেটি ফোকাস এফ দিয়ে নির্গত হবে। এবার আমি কিউসি যুক্ত করলাম। কিউসি কিন্তু অবিলম্ব, মনে রাখবে কিউসি হচ্ছে অবিলম্ব। এবার তোমরা জানো প্রতিফলনের সূত্র, সেকেন্ড ল, আপাতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদাই সমান হবে, তাই তো? তাহলে এইটা আপাতন কোণ আই, এটা প্রতিফলন কোণ আই, আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। তাহলে আমি বলতে পারি পি কিউ সি
ইকুয়াল টু কী হচ্ছে এফ কিউ সি, তাহলে কোণ পি কিউ সি ইকুয়াল টু কোণ এফ কিউ সি ইকুয়াল টু আই। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এবার হচ্ছে আমাদের পি কিউ সমান্তরাল ও এক্স নাম দিলাম, পি কিউ সমান্তরাল ও এক্স বা ও সি, এটা হচ্ছে ভেদক বা ছেদক। তাহলে পি কিউ সমান্তরাল যদি ও এক্স বা ও সি হয়, কিউ সি যদি তোমার ভেদক বা ছেদক হয়, তাহলে এইটার একান্তর কোণ হবে এইটা, তাহলে এইটাও আই হবে। হবে? তাহলে আমরা বলতে পারবো এই কোণ আর এই কোণ সমান, এই কোণ দুটোকে বলছি আমরা একান্তর কোণ। তাহলে কোণ পি কিউ সি, পি কিউ প্যারালাল টু ও সি, তাহলে কোণ পি কিউ সি ইকুয়াল টু কোণ কিউ সি এফ ইকুয়াল টু আই। তাহলে দেখা যাচ্ছে ত্রিভুজ কিউ সি এফ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে কিউ সি এফ এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই কোণ আর এই কোণ সমান। তা একটা ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ সমান হলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে আমরা বলতে পারবো এফ কিউ ইজ ইকুয়াল টু এফ সি, এফ কিউ ইকুয়াল টু এফ সি, তাই তো? এফ কিউ ইকুয়াল টু এফ সি। এবার আমাদের দর্পণের উন্মেষ যদি খুব কম হয় এবং যে রশ্মিগুলো পড়ছে তাদেরকে যদি আমরা প্যারাক্সিয়াল রেজ বলি, উপাক্ষীয় রশ্মি বলি, প্যারাক্সিয়াল রেজ, যদি দর্পণের উন্মেষ খুব কম হয় এবং প্রধান অক্ষের খুব কাছাকাছি যে আলোক রশ্মি এসে আপতিত হয়, তখন সেই রশ্মিগুলোকে বলছি আমরা উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রেজ বলি আমরা। তখন কিউ বিন্দু ও বিন্দুর সঙ্গে সমাপতিত হয়, কিউ বিন্দু যা ও বিন্দু তাই বলবো আমরা। তাহলে যেটাকে আমরা এফ কিউ বলছি, যেটাকে আমরা এফ কিউ বলছি সেটা হচ্ছে ও এফ। তাহলে দর্পণের উন্মেষ যদি খুব কম হয়, লিখবে দর্পণের উন্মেষ যদি খুব কম হয়, তাহলে কিউ বিন্দু ও বিন্দুর সঙ্গে সমাপতিত হয়। ক্লিয়ার? তাহলে এফ কিউ ইকুয়ালটা আমরা কি বলতে পারবো, এফও বা ও এফ বলছি। ক্লিয়ার? এবার ও এফ মানে কি, এখানে ও এফ মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ও এফ মানে ও এফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য স্মল এফ, আর ওসিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর। ক্লিয়ার? আচ্ছা, এফ সি আর এফ কিউ সমান, তাহলে এফ, তাই তো? তাহলে এফ কিউ ইকুয়াল টু আমরা পেলাম ও এফ পেয়েছি। আবার এফ সি ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, ও এফ বলতে পারবো। তাহলে এবার ও সি ইকুয়াল টু কি পাচ্ছ, ও এফ প্লাস এফ সি, ও এফ প্লাস এফ সি। তাহলে ও সি ইকুয়াল টু কি, আর ও এফ মানেটা কি, এফ, এফ সি মানে দেখালাম ও এফ, তাহলে এইটাও এফ, তাহলে হয়ে গেল টু এফ। তাহলে আর ইজ ইকুয়াল টু টু এফ। তাহলে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্ব দ্বিগুণ, ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ এটা। তাহলে আমি আর একবার বলে দিই, এটা খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি একটা আলোকরশ্মি পি কিউ অবতল দর্পণ উপরে এসে আপতিত হলো কিউ বিন্দুতে। প্রতিফলনের পর কিউ বিন্দু থেকে প্রতিফলনের পর সেটি ফোকাস এফের মধ্যে দিয়ে নির্গত হবে, তাই তো? এবার আমি কিউসি যুক্ত করলাম, কিউসি হচ্ছে অবিলম্ব। তোমরা প্রতিফলনের সূত্র অনুযায়ী বলতে পারো আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান। এখানে পি কিউসি এটা আমাদের আপাতন কোণ, আর প্রতিফলন কোণ হচ্ছে সি কিউ এফ। তাহলে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়ে গেল। এবার পি কিউ সমান্তরাল ও এক্স, কিউসি হচ্ছে ভেদক, তাহলে এইটার একান্তর কোণ এইটা। তাহলে কি দেখা যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে এইটার এটা সমান হচ্ছে এই কোণ। তাহলে এইটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এফ কিউসি। তাহলে আমরা বলতে পারবো এফ কিউ ইকুয়াল টু এফ সি, তাই তো? এফ কিউ ইকুয়াল টু এফ সি। যদি দর্পণ উন্মেষ খুব কম হয়, তাহলে এই রশ্মিগুলোকে আমরা উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রেজ হিসাবে ভাবি, তখন কিউ বিন্দু ও বিন্দুর সঙ্গে সমাপতিত হয়। তাহলে এফ কিউকে আমরা বলতে পারবো তখন কি বলবো, এফও। আবার এফ সিকেও আমরা ও এফ বলতে পারবো, কারণ এফ সি আর এফ কিউ সমান। তাহলে আমাদের এখানে বসালাম আর ইজ ইকুয়াল টু টু এফ, প্রমাণ হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের দর্পণের আরেকটু জিনিস আমি বলবো। দর্পণকে তোমরা চিনবে কি করে,
তোমাকে 3টে দর্পণ দেওয়া হলো, তুমি কী করে আইডেন্টিফাই করবে কী করে? দর্পণের খুব কাছে তোমার হাতের আঙুলকে নিয়ে গেলে 3টে দর্পণ, সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ। দর্পণের খুব কাছে আমি বস্তুকে নিয়ে গেলাম, বা আমার হাতের আঙুলকে নিয়ে গেলাম, বা একটা পেনকে নিয়ে গেলাম খুব কাছে, সে যে ক্ষেত্রে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে সেটা হচ্ছে সমতল দর্পণ। যে ক্ষেত্রে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের চেয়ে ক্ষুদ্র হবে সেটা হচ্ছে উত্তল দর্পণ। আর যে ক্ষেত্রে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের চেয়ে বড় হবে সেটা হচ্ছে অবতল দর্পণ। এবং অবতল দর্পণের ক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস বুঝতে পারবে খুব ভালো, যে দর্পণটাকে তুমি দূরে সরিয়ে দাও বস্তু থেকে, আস্তে আস্তে দেখবে আস্তে আস্তে কী হচ্ছে, যে প্রতিবিম্বটা সোজা হয়েছিল সেটা দেখবে আস্তে আস্তে উল্টে যাচ্ছে। কেন এই অবতল দর্পণের ক্ষেত্রে আমি বলেছিলাম যে বস্তু যখন মেরু আর ফোকাসের মধ্যে চলে আসে তখনই কেবলমাত্র অসৎবিম্ব গঠিত হয়। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসের বাইরে যখন বস্তু চলে আসছে তখন আমাদের সৎবিম্ব গঠিত হয় প্রত্যেকটি অবস্থানের জন্য। তার 3টে দর্পণকে আমরা খুব সহজেই চিনতে পারবো। আমি একটা পেন নিলাম, পেনকে আমি কী করলাম, 3টে ক্ষেত্রে দর্পণে খুব সামনে নিয়ে আসলাম। যে ক্ষেত্রে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে সেটা হচ্ছে সমতল দর্পণ। যে ক্ষেত্রে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের চেয়ে ছোট হবে সেটা হবে উত্তল দর্পণ। আর যে ক্ষেত্রে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের চেয়ে বড় হবে সেটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে? এবার ব্যবহার দেয় এগুলো তোমাদের শর্ট কোশ্চেন, যে মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে আমরা কোন দর্পণকে ব্যবহার করি? মোটর গাড়ির ভিউ ফাইন্ডার। যেমন আমরা দেখেছি মোটর সাইকেল যে কাজটা থাকে, যেটাতে আমরা দেখি, বা গাড়ির যে ভিউ দেখা হয় পিছনে, সেক্ষেত্রে কি দরকার আমাদের? অতটুকু কাছের মধ্যে পিছনে যত গাড়ি আছে সব কিছু যাতে ওই দর্পণটার মধ্যে উঠে যায়। তাহলে প্রতিবিম্বটায় কী হতে হবে? ছোট হতে হবে। কারণ আমাদের দেখবো মোটর সাইকেল এতটুকু একটা কাছের মধ্যে, পিছনের বড় বড় গাড়ি সব কিছুই অতটুকু কাছের মধ্যে চলে আসছে। তাহলে আমি দর্পণ চেনার ক্ষেত্রেও বলেছিলাম যে প্রতিবিম্বটা হবে ছোট। তাহলে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারের ক্ষেত্রে আমরা কোন দর্পণ ব্যবহার করা উচিত? উত্তল দর্পণ। তার প্রতিবিম্বটা ছোট হয়ে যাচ্ছে। দাড়ি কাটার আয়না, সেক্ষেত্রে মুখটাকে ভালো মতো বোঝার ব্যাপার থাকবে। বা দন্ত চিকিৎসকরা যে দর্পণটা ব্যবহার করে সেটা কী ধরনের দর্পণ হওয়া উচিত? অবতল দর্পণ। কেন অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু যদি মেরু আর ফোকাসের মাঝে থাকে সেক্ষেত্রে প্রতিবিম্বটা অসৎ হবে এবং প্রতিবিম্বটা বস্তুর চেয়ে আকারে বড় হবে। তাহলে আমরা দাড়ি কাটার আয়না, তারপরে হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে দন্ত চিকিৎসকরা যে দর্পণটি ব্যবহার, বা ইএনটিরাও ব্যবহার করে। ইএনটি মানে হচ্ছে চোখ কান গলার যে ডাক্তার, ইএনটি যে আছে ডাক্তারবাবু, তারাও কিন্তু আমাদের অবতল দর্পণ ব্যবহার করে। কারণ বস্তুটাকে আকারে বড় দেখাবে, তা প্রতিবিম্বটা আকারে বড় হবে। ক্লিয়ার? তাহলে আমরা আরেকটি জায়গায় অবতল দর্পণ ব্যবহার করি। মোটর গাড়ির যে হেডলাইট আছে বা সার্চ লাইট আছে সেখানেও কিন্তু তোমাদের অবতল দর্পণ ব্যবহার করা হয়। যদিও এটা অধিবৃত্তীয় দর্পণ অ্যাকচুয়ালি, মানে অবতল দর্পণ এক বিশেষ রূপ, উন্মেষটাকে অনেকটা কমিয়ে দেওয়া হয়। যে এটা হচ্ছে দর্পণ, তো এটা হচ্ছে দর্পণের ভিতর দিকটা প্রলেপ করা আছে। দর্পণের ফোকাসে আমি ফিলামেন্টটাকে রাখলাম, বাল্বটাকে রাখলাম। তাহলে কী হবে? এই ফিলামেন্ট থেকে আলোকরশ্মি যখন এসে পড়ছে, এই দর্পণটার উপর এসে পড়ছে, কী সুন্দর ব্যাপারটা দেখবে। তাহলে এটা সমান্তরালভাবে নির্গত হচ্ছে এবং বহুদূর পর্যন্ত সেই আলোকটা যেতে পারছে। তাহলে আমরা মোটর গাড়ির যে হেডলাইট বা মোটর সাইকেলের যে হেডলাইট বা সার্চ লাইট, সেখানেও আমরা অবতল দর্পণ ব্যবহার করি। ক্লিয়ার? তাহলে দর্পণের ব্যবহার আমরা বুঝলাম। অনেকগুলো ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হচ্ছে। দাড়ি কাটার আয়না, দন্ত চিকিৎসকরা যাতে দাঁতটাকে ভালো মতো বোঝে যায় সেখানেও ব্যবহার করছে অবতল দর্পণ। ইএনটিরা ব্যবহার করছে, ইএনটি ডাক্তারবাবুরা। ইভেন আমাদের যে মোটর গাড়ির যে হেডলাইট আছে বা সার্চ লাইট আছে, যেখানে আমাদের অন্ধকার আলো ফেলা হচ্ছে যখন, সেক্ষেত্রেও আমাদের অবতল দর্পণ ব্যবহার করা হচ্ছে। কিন্তু অবতল দর্পণ এক বিশেষ রূপ, সেটা হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ। হ্যাঁ,
মনে রাখবে। আর মোটর গাড়ির ভিউ ফাইন্ডার, যেখানে আমরা পিছনে সব কিছু যানবাহনকে দেখছি, মোটর গাড়ি বা মোটর সাইকেলের যে লাইট বলছি, যে আয়নাটা আছে, সেই আয়নায় আমরা সব কিছু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, মনে রাখবে। তাহলে আমাদের দর্পণ কমপ্লিট। এবার চলে আসছি আমরা প্রতিসরণ। প্রতিফলন হয়ে গেল, তোমাদের যা ছিল টোটালটাই বলে দিলাম। এবার হচ্ছে প্রতিসরণ। রিফ্র্যাকশন অফ লাইট। প্রতিসরণ কাকে বলছে? আলোকরশ্মি এক মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর কোনো মাধ্যমে প্রবেশ করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। অনেকেরই ভ্রান্ত ধারণা আছে যে আলোর প্রতিসরণে আলোকরশ্মি বেঁকে যায়, এটা ভ্রান্ত ধারণা। কখন বাঁকে? এটা মনে করো একটা মাধ্যম, প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম বলছি। এটা বায়ু, এটা কাঁচ, বা এটা বায়ু, এটা জল, দুটো আলাদা মাধ্যম। দুটো আলাদা মাধ্যমকে আলাদা করে রেখেছে যে তলটা, সেটা হচ্ছে বিভেদ তল। যেমন জল আর বায়ু, নদীর জল, তাহলে এখানে বিভেদ তল কোনটা? নদীর জলের উপরিতলটা। ঠিক আছে, এই দুটো মাধ্যমকে আলাদা করে রেখেছেন। যে আলোকরশ্মি কখন বেঁকে যাচ্ছে? যখন আলোকরশ্মি তীর্যকভাবে দুই মাধ্যম বিভেদ তলের উপরে এসে আপতিত হচ্ছে, তখন দ্বিতীয় মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে আলোকরশ্মি বেঁকে যাচ্ছে, মনে রাখবে। আদারওয়াইজ আলোকরশ্মি যদি লম্বভাবে পড়ে, উইদাউট এনি ডেভিয়েশন, কোনো রকম না বেঁকে, আলোকরশ্মি কিন্তু সোজাভাবে বেরিয়ে যাবে। এক্ষেত্রে আপাতন কোণ অবশ্যই 0 ডিগ্রি। তাহলে আলোকরশ্মি, আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি আলোকরশ্মি এক মাধ্যম থেকে, এক স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বে অপর কোনো মাধ্যমে প্রবেশ করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। ক্লিয়ার? তাহলে যখন আমাদের লম্বভাবে পড়ছে, অর্থাৎ আপাতন কোণ 0 ডিগ্রি হচ্ছে, তখন কোনো রকম না বেঁকে আলোকরশ্মি সোজা বেরিয়ে যাচ্ছে, সেটা প্রতিসরণ। কিন্তু যখন তির্যকভাবে পড়ছে দুই মাধ্যমে বিভেদ তলের উপর, তখন সেই আলোকরশ্মি কিন্তু দ্বিতীয় মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় বেঁকে যাচ্ছে। তাহলে এখানে আপাতন কোণ এইটা হচ্ছে আই, এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। এ হচ্ছে আপতিত রশ্মি, ও বি হচ্ছে প্রতিসৃত রশ্মি। মিটি দিয়ে আমি আবার আঁকি। দুটো ছবি আমি আঁকছি। এটা বায়ু, এটা মনে করো জল, এটা লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। এটা মনে করো কাঁচ বা জল যায় নিতে পারো, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে বায়ু, লঘু মাধ্যম। আলোকরশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে, তখন সেই আলোকরশ্মি এই হয়ে যাচ্ছে, অবিলম্বের দিকে এগিয়ে আসছে। দুটো ছবি আগে এঁকে দিচ্ছি, তারপর আমি বলছি আবার। এটা অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এ ও বি, N1 N2। তাহলে এখানে কি হচ্ছে? এ হচ্ছে আপতিত রশ্মি, এও আপতিত রশ্মি, ও বি প্রতিসৃত রশ্মি, ও হচ্ছে আপাতন বিন্দু, XY হচ্ছে বিভেদ তল, N1 N2 হচ্ছে অবিলম্ব, মনে রাখবে। এটা হচ্ছে আপাতন কোণ আই, এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলছে আপতন কোণ। প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলি আমরা প্রতিসরণ কোণ। এখানেও তাই, এটা হচ্ছে আপতিত রশ্মি এও, এটা বিভেদ তল, XYটা মনে করো, এও আপতিত রশ্মি, অবি প্রতিসৃত রশ্মি, এটা আপাতন কোণ, এটা প্রতিসরণ কোণ। দুটোর মধ্যে ছবির মধ্যে একটা পার্থক্য আছে, সেটা বলছি আমি, তাই তো? পার্থক্যটা কোথায়? মনে রাখবে, যখন কোনো আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে, তখন প্রতিসৃত রশ্মি অবিলম্বের দিকে এগিয়ে আসবে। ছবি মনে রাখবে, টাইপটা মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এটা। যখন কোনো আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে প্রতিসৃত হয়, তখন প্রতিসৃত রশ্মি
অবিলম্বের দিকে এগিয়ে আসে। আর যখন কোনো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিষ্ঠিত হয় তখন সেই প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। ক্লিয়ার? তাহলে এটা আপাতন কোণ আই, এটা প্রতিসরণ কোণ আর, এটা আপাতন কোণ আই, এটা প্রতিসরণ কোণ আর। যদি এটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম হতো, স্বচ্ছ সমসত্ব মাধ্যম হতো, যদি দুটো আলাদা মাধ্যম না হতো তাহলে কী হতো? এই সোজা বেরিয়ে যেত, এই সোজা বেরিয়ে যেত, তাই তো? তাহলে এইটা হচ্ছে, এইটা আমাদের কতটা বিচ্যুতি হলো, কিন্তু এই সোজা না বেরিয়ে গিয়ে, এই সোজা না বেরিয়ে গিয়ে আলোকরশ্মি কী হলো? অভিপথে প্রতিসরণ হলো। তাহলে এই যে এইটা কী হলো? এটা হচ্ছে বিচ্যুতি হলো, এই কোণটাকে হচ্ছে বিচ্যুতি কোণ। মাথায় রাখবে এই জিনিসগুলো। তাহলে এই বিচ্যুতি কোণ ডেল ইজিক্যাল টু আই মাইনাস আর। ক্লিয়ার? তাহলে যে ক্ষেত্রে আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হবে সেক্ষেত্রে বিচ্যুতি কোণ হবে আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। তার কারণ এখানে আপাতন কোণটা প্রতিসরণ কোণের চেয়ে বড় হচ্ছে। আর যে ক্ষেত্রে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে দেখো প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে গেছে। যদিও এক্ষেত্রেও তাই, যদি এই মাধ্যম দুটো আলাদা না থেকে একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম হতো তাহলে আলোকরশ্মি সোজা বেরিয়ে যেত, সোজা বেরিয়ে না গিয়ে আলোকরশ্মি এই পথে গেছে, এখানে প্রতিসরণটা হয়েছে, তাহলে এই কোণটা হচ্ছে বিচ্যুতি কোণ, তাই তো? তাহলে এখানে বিচ্যুতি কোণ হবে ডেল ইজিক্যাল টু আর মাইনাস আই মনে রাখবো। প্রতিসরণ কোণটা যেহেতু আপাতন কোণের চেয়ে এখানে বড় হচ্ছে, প্রতিসরণ কোণটা যেহেতু এক্ষেত্রে আপাতন কোণের চেয়ে বেশি হচ্ছে, তাই আমাদের এক্ষেত্রে প্রতিসরণ কোণ মাইনাস আপাতন কোণ, এটা হচ্ছে বিচ্যুতি কোণ। তাহলে এই দুটো জিনিস মনে রাখবে, যখন কোনো আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে তখন প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের দিকে এগিয়ে আসছে, আর যখন কোনো আলোকরশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে তখন প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এবার প্রতিসরণের সূত্রটা আমি বলবো, মিটিয়ে দিলাম। প্রতিসরণের সূত্র, লস অফ রিফ্র্যাকশন। এক নম্বর সূত্রটা কি? আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত বিলম্ব সর্বদাই একই তলে অবস্থান করে। আমি আবার বলছি, প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত বিলম্ব সর্বদাই একই তলে অবস্থান করে। দ্বিতীয় সূত্র হচ্ছে ভাইটাল ল, এটা বিজ্ঞানী স্নেল যেহেতু এটা সূত্রটা তৈরি করেছে তাই স্নেলের সূত্র নামে এটা পরিচিত। কি বলছে সূত্রটা? দুটো নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুবক হবে। আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুবক হবে। এই ধ্রুবকটিকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। ক্লিয়ার? তাহলে স্নেলের সূত্র ক্ষেত্রে প্রথম লাইনটা মনে রাখবে যে আমরা বলছি যে দুটি নির্দিষ্ট মাধ্যম, কারণ মাধ্যমের যদি পরিবর্তন হয় একই আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান আলাদা আলাদা হতে পারে, সেই জন্য আমরা দুটি নির্দিষ্ট মাধ্যমের কথা বলছি। কাচ বায়ু বলছি, আমি যদি জলবায়ু বলি তখন কিন্তু ঘটনাটা আলাদা হয়ে যাবে, তখন একই আপাতন কোণের জন্য কিন্তু প্রতিসরণ কোণের মানটা আলাদা হয়ে যাবে। একইভাবে বিভিন্ন বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন হয়, তাই একই আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান আলাদা আলাদা হতে পারে। সেই কারণে স্নেলের সূত্র, দ্বিতীয় সূত্রটা বলবার সময় আমরা বলছি দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন, অর্থাৎ সাইন আই মানে রম্যবায়ু অতিভুজ বা সাইন আর, আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন অনুপাত সর্বদাই ধ্রুবক হবে। এই ধ্রুবকটিকে
প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়, মানে 1μ2 প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। ক্লিয়ার? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। তাহলে প্রতিসরাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে চাই? বলবো দুটো নির্দিষ্ট মাধ্যম ও আলোর নির্দিষ্ট বর্ণ। হাতে সময় কম, এবার এই জিনিসটা মনে রাখবে, a mu b is equal to 1/b mu a। এটা মনে করো ঘনমাধ্যম, বিটা লঘু মাধ্যম, মানে এটা ঘনমাধ্যম মনে করো জল, আর বিটা হচ্ছে বায়ু। আমাদের সবসময় উদ্দেশ্য থাকে বাম পাশে বায়ু, ডান পাশে ঘনমাধ্যম হবে, সেই জন্য এটা 1 করে দিলেই এটা চেঞ্জ হয়ে যাবে। এটা মনে রাখবে একটু তোমরা। আমাদের আছে এবার আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর হচ্ছে পরম বা চরম প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে? একটি মাধ্যমের সাপেক্ষে অন্য একটি মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। একটি মাধ্যমের সাপেক্ষে অন্য একটি মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর যেমন a mu b, এখানে এটা হচ্ছে a mu b হচ্ছে একটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলতে পারি। a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের প্রতিসরাঙ্ক। ক্লিয়ার? এবার চরম প্রতিসরাঙ্ক কাকে বলবো? একইভাবে বলতে পারি আমরা, যদি এটা বায়ু বা শূন্য মাধ্যম হয়, যার সাপেক্ষে যে মাধ্যম আলোক রশ্মি আপতিত হচ্ছে সেটি বায়ু বা শূন্য মাধ্যম হয়, তাহলে বায়ু বা শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় চরম প্রতিসরাঙ্ক বা চরম প্রতিসরাঙ্ক মিউজিক্যালটা আমরা বলতে পারি। এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবা, c/v। c/v, c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, v হচ্ছে আলোচ্য মাধ্যমে আলোর গতিবেগ। আলোচ্য মাধ্যম বলতে একটা আলোক রশ্মি তোমার জল মাধ্যমে বা কাচ মাধ্যমে প্রতিষ্ঠিত হলো, তাহলে বিভিন্ন মাধ্যমে আলোর বেগটা বিভিন্ন হয়। ঠিক আছে? শূন্য মাধ্যমে আমাদের আলোর বেগটা হচ্ছে নির্দিষ্ট এবং সেটা মান হচ্ছে সর্বোচ্চ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ঠিক আছে? এবার ভিটা মনে করো আমি কাচ মাধ্যম নিলাম, একটু বলেও দিই এটা। মনে করো কাচ মাধ্যমে একটা আলোক রশ্মি 2 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে প্রতিষ্ঠিত হলো। 2 × 10⁸ মিটার/সেকেন্ড। কাচের প্রতিসরাঙ্ক কত? আমরা চরম প্রতিসরাঙ্ক মিউজিক্যালটা কি জানি? c/v। সিটা ফিক্সড, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আর আমাদের কাচ মাধ্যমে আলোর গতিবেগটা বলেছি 2 × 10⁸ মিটার/সেকেন্ড। মিটার/সেকেন্ড 10⁸ 10⁸ কেটে গেল, 3-এর 2 থাকলো, মানে 1.5। তাহলে কাছের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। ক্লিয়ার? মনে রাখবে যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু আলোর বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এগুলো পরিবর্তন হয়, কিন্তু আলোর কম্পাঙ্ক ও দশা স্থির থাকে। আলোর কম্পাঙ্ক ও দশা স্থির থাকে। তাহলে এবার তোমরা প্রতিসরণের সূত্র বা এগুলো বলে দিলাম আমি। একটা জিনিস মনে রাখবে লাস্ট, আর হাতে আমাদের সময় নেই, লাস্ট আমি বলে দিচ্ছি। কাচের প্রতিসরাঙ্ক তোমাদের থাকে, কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বুঝো? কোনো আলোকরশ্মি, হলুদ বর্ণের আলোকরশ্মিকে আমরা বলবো, কেন হলুদ বর্ণের আলোকরশ্মিকে আমরা মধ্যম বর্ণের আলোকরশ্মি বলি, তাই তো? কেন 7টা বর্ণের আলোকরশ্মি তরঙ্গ দৈর্ঘ্য গড় করলে হলুদ বর্ণের আলোকরশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সমান হয় VGR, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। তাহলে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে বুঝি যে কোনো আলোকরশ্মি, হলুদ বর্ণের আলোকরশ্মি বায়ু থেকে কাচে প্রতিষ্ঠিত হলে বায়ু মাধ্যমে আপাতন কোণের সাইন ও কাচ মাধ্যমে প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে 1.5। সাইন আই বাই সাইন আর ইজিক্যালটা আমি বলছি 1μ2, এটা ইজিক্যালটা হচ্ছে 1.5। এবং এই ফর্মুলাটা মনে রাখবে, এই ফর্মুলাতে কিন্তু তোমাদের অঙ্ক থাকবে। তাহলে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে আমরা বুঝি যে কোনো হলুদ বর্ণের আলোকরশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে প্রতিষ্ঠিত হলে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.5 হবে। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবা, আর একটা লাস্ট ফাইনাল, কচিস ল, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে প্রতিসরণকের সম্পর্ক μ = a + b/λ²। তাই তরঙ্গ দৈর্ঘ্যের বর্গের ব্যস্তানুপাতিক হয়।
ঠিক আছে, মিউ আর ল্যামডা যদি আমরা এটা গ্রাফ করি, এরকম প্যারাবোলিক একটা কার্ভ হয়। তাহলে মিউ এর সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের হচ্ছে সম্পর্কটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, এ ও বি হচ্ছে কনস্ট্যান্ট। যাই হোক, তাহলে তোমাদের যতটুকু আমি পড়ালাম মন দিয়ে একটু দেখবে একটু, হ্যাঁ, বইটাকে ভালো মতো দেখবে। তাহলে আমি এখানেই আপাতত শেষ করছি, এর পরের পার্টটা পরের শিক্ষক পড়াবেন।